দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। আপনাদের সাথে বরাবরের মতোই আমি রয়েছি মারিয়া শিমু। আমাদের আজকের অতিথির সাথে যদি আপনারা কথা বলতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটি যাচ্ছে সেখানে আপনারা ফোন দিলেই কথা বলতে পারবেন। আর আজ আমাদের মাঝে আমরা অতিথি হিসেবে যাদেরকে নিয়ে এসেছি, ঠিকই ধরেছেন দর্শক, যাদেরকে নিয়ে এসেছি আজ একজনকে আনিনি, আমরা নিয়ে এসেছি আজ দুজনকে আমাদের মাঝে আড্ডা দেবার জন্য। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি মডেল এবং এন্টারপ্রেনার রনি ইমরানকে। হ্যালো, আসসালামু আলাইকুম। এবং তারপরে আমরা আমন্ত্রণ জানাচ্ছি মডেল সাবরিনা জামান রিবাকে। হ্যালো, কেমন আছেন দুজন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। দুজনকে দেখে বেশ ভালো লাগছে, দুজনকে বেশ সুন্দরও লাগছে, খুব সুন্দর কন্ট্রাস্ট হয়েছে। আমরা কিন্তু জানতাম না কে কি কালার পরে আসছি। আচ্ছা, এটা প্ল্যান না, একদম সেটে এসে আসলে কিভাবে যেন ম্যাচ হয়ে গেছে। আচ্ছা, প্রথমেই যেটা জানতে চাই, ব্যস্ততা নিয়ে পরে জানবো, প্রথমে একটু জানতে চাই যে এই যে মডেলিং ক্যারিয়ারটা, এই ক্যারিয়ারের শুরুটা আসলে কিভাবে এবং কবে হয়েছিল? আমার শুরুটা 2010-এ আপনার বাংলাদেশ ফ্যাশন উইক দিয়ে। মাহমুদুল হাসান মুকুল ছিল আমাদের ডিজাইনার, ওনার একটা শো দিয়ে আমার শুরু। এবং শোটা করার পরপরই আমি যখন ব্যাক স্টেজে আসি তখনই আমি প্রায় 3টা কাজের আপনার অফার পেয়ে যাই। তো তারপর থেকেই শুরু। মাঝে আমি কিছুদিন আমার প্রায় 4 বছর আমার গ্যাপ ছিল, তারপর আবার 2017-তে আবার শুরু করি। গ্যাপটা কেন দিয়েছেন? আমি অ্যাকচুয়ালি পড়াশোনা শেষ করে আমি জবে জয়েন করি। আমি গ্রে অ্যাডভার্টাইজিংয়ে ছিলাম। আচ্ছা। সো ওইখানে 4 বছর আমি হচ্ছে গিয়ে মানে একটু জবে একটু ফোকাস করে যে আসলে কি হচ্ছে, যেহেতু অ্যাডভার্টাইজিং আমার কাজ করার অনেক ইচ্ছা ছিল। সো ওইভাবে একটু জবে ফোকাস করার জন্য আমি কমার্শিয়াল কাজ করতাম, প্লাস হচ্ছে অ্যাডভার্টাইজিং একটু ইনভলভ ছিলাম। আচ্ছা, তো মডেল হবেন বা মডেলিং শুরু করবেন অথবা মডেলিংটাকে বেছে নেবেন, এই ইচ্ছেটা কবে থেকে ধারণ করেছেন? আসলে এটা তেমন ইচ্ছা বলবো না, যেটা আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় যেটা ছিল যে ধরেন হয় না, আমাদের তো আসলে পকেট খরচ খুব বেশি থাকে না, রাইট? সো আমার মেয়ে যখন আমাকে বলতো যে ঠিক আছে তুই ট্রাই কর, যেহেতু তোকে অনেকে অফার করছে মডেলিং করার জন্য, এইটা দিয়ে অ্যাটলিস্ট তোর বাসে করে যেতে হবে না ইউনিভার্সিটিতে, সিএনজিতে করে যাওয়া আসা করতে পারবি, বা কোথাও একটা ভালো রেস্টুরেন্টে ফ্রেন্ডদের নিয়ে খেতে পারবি। সো ওইখান থেকে আমার মডেলিংয়ের জার্নিটা শুরু। ওইভাবেই কাজটা করা শুরু করি। আমার পকেট খরচের টাকা চলে আসতেছে, মাস শেষে আমি শপিং করতে পারছি, কিছু নিজের জন্য জামা কাপড় কিনতে পারছি, জামা কাপড়ের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল। সো ওইভাবেই শুরুটা হয় আমার, যে মডেলিং করছি, পকেট খরচের টাকাটা আমার চলে আসছে। সো ওইভাবেই নিজের এটা একটু ভালোভাবে একটু লাইফস্টাইল মেনটেন করা যাচ্ছে, এইভাবেই মডেলিংটা, বাবা মার রেস্ট্রিকশন থেকে একটু বের হওয়া, একটু পকেট খরচ একটু বেড়ে যাওয়া আর কি। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, আমরা জানি আপনার শুরুটাও 2010 সালে, কিভাবে শুরু হয়েছিল, কে ইন্সপায়ার করেছিল? একদম বলবো যে আমি নিজেই নিজেকে ইন্সপায়ার করেছি। আচ্ছা, আমার ছোটবেলার এটা আসলে শেয়ার করতে গেলে ছোটবেলার একটা গল্প শেয়ার করতে হবে। তো আমি ছোটবেলা থেকেই না, মানে ইভিনিং টাইমে সন্ধ্যা হলেই কি করতাম, খুব সুন্দর করে রেডি হয়ে, মানে তখন তো আসলে র্যাম্প জিনিসটা বুঝতাম না, মানে খুব সুন্দর করে নিজে রেডি হয়ে হাই হিলস পরে আমি সবাইকে আসলে একসাথে করে বলতাম তোমরা একটু বসো, আমি তোমাদেরকে হেঁটে দেখাবো। মানে তখন কিন্তু রানওয়ের ব্যাপারটা আমার মানে ওই রকম মানে বুঝতাম না, কিন্তু মনে হতো যে হ্যাঁ খুব গ্ল্যামার একটা ওয়ার্ল্ড হবে, বা সবাই দেখবে, সবাই আমাকে দেখবে। এই জিনিসটা আমি খুব ছোটবেলা থেকেই আসলে ভিতরে লালন করতাম। ওই চিন্তাধারা থেকে আসলে হয় না যে ছোটবেলার একটা ড্রিম ফুলফিল করা। সো 2010-এ আসলে হঠাৎ করেই কিভাবে সামহাও একটা সোর্সে আমি প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু করি। আচ্ছা, মানে আমার টিভি কমার্শিয়াল এবং ফটোশ্যুট এবং হচ্ছে বাংলাদেশের লিডিং একটা পত্রিকা, যদি নামটা আমি বলেই দিই, আমার আসলে প্রথম আলোতেই প্রথম কাজ। বাহ, এটা তো এবং কাভারের কাজই ছিল। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি অনেক লাকি বলা যায়। এবং আরেকটু যদি আমি অ্যাড অন করি, আমার ওই কাভারটা ছিল হচ্ছে আড়ংয়ের পোশাক দিয়ে। ওই আড়ংয়ের ওই পোশাক দিয়ে পরার কারণে দেখা যাচ্ছে ওই ফার্স্ট কাভারটা যেহেতু আড়ংয়ের, ওখানে আড়ংয়ের টোটাল টিমটা ছিল, এবং আড়ংয়ের সাথে আমার দীর্ঘ যে 9 থেকে 10 বছরের জার্নিটা একসাথে কাজ করার, ওখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে স্পেশালি যেটা হয় এবং যে সময়টাতে আপনি শুরু করেছেন, সেই সময়টাতে তো ইন্ডাস্ট্রিটাকেই নর্মাল যে ফ্যামিলিগুলো একটু অন্যভাবেই দেখে, এবং মেয়েদের ক্ষেত্রে কি হয় যে মেয়েদের তো আরো রেস্ট্রিক্টেড না, মডেলিং এর প্রফেশন হিসেবে। এক্স্যাক্টলি। সো সেখানে আসলে ফ্যামিলি থেকে কোনো বাধা এসেছিল কিনা? না, সেক্ষেত্রে আমি বলবো যে আমি অনেক মানে সাপোর্ট ছিল। আমার ফ্যামিলি যদি আমাকে এতদূর সাপোর্ট না করতো, আমি হয়তো বা এতদূর আসতে পারতাম না। স্পেশালি আমি যদি বলি, আমার মা আমাকে অনেক ইন্সপায়ার করে এবং আমার নানি আমাকে অনেক ইন্সপায়ার করতেন। এখন অবশ্য নানি আমাদের মাঝে নেই, বাট ওই সময় হচ্ছে নানি খুব ছোট ছোট দেখা যাচ্ছে এরকম একটা ইন্টারভিউ বা একটা পত্রিকায় যদি ছবি আসতো, মানে নানি খুব ভীষণ আগ্রহ নিয়ে দেখতো যে তোর একটা এরকম কাজ আসতেছে, বা ওনাদের সার্কেলে সবার সাথে শেয়ার করতো। আচ্ছা, ওই এক্সাইটমেন্টটা আসলে আমাকে অনেক ইন্সপায়ার করতো। অবশ্যই তাই, এবং ফ্যামিলি থেকে আসলে সাপোর্টটা না থাকলে কাজ করাটা খুব কঠিন হয়ে যায়।
আপনার কাছে জানতে চাই যে এখন মডেলিং নিয়ে বা এই সেক্টর নিয়ে ব্যস্ততা কি কাজ করছেন? আমি এইবার প্রায় 13টা ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছি আচ্ছা। এই উইন্টারে, এখনো কথা চলছে। সো ব্যস্ততা থাকে, যেহেতু আমি বিজনেস করছি এবং জবও করি পাশাপাশি, সো হয় কি যে ব্যস্ততা থাকে কাজ নিয়ে। সো ব্যস্ততাটা ঠিক কাজের দিন থাকে, আমি ট্রাই করি হচ্ছে গিয়ে সেদিনই একদম প্রপার আপনার মানে সকাল থেকে রাত পর্যন্ত, যেহেতু আমাদের শুটিংগুলো হয় আর্লি মর্নিং শুরু হয়, প্রায় 14-16 ঘন্টা আমাদের কাজ করতে হয়। সো ওই দিন ফুল এনার্জি নিয়ে আমরা যাই শুটে, ওই দিন মানে যতটুকু নিজের 100% দিয়েই চলে আসা। সো ব্যস্ততা থাকেই লাইফে, প্রতিদিনই ব্যস্ততা থাকাও ভালো, সেই ক্ষেত্রে আপনার ডিপ্রেশনটা কম থাকে, অন্য কোনো কিছু নিয়ে কিছু মাথায় কাজ করে না, একটু পজিটিভ এনার্জি আপনার কাজ করে, কারণ আপনার সারাউন্ডিংস আপনাকে অনেক ইন্সপায়ার করে। সো আমার কাছে মনে হয় কাইন্ড অফ ব্যস্ততা থাকা ভালো। আচ্ছা, এবং কাজ নিজের পছন্দের কাজ নিয়ে যদি ব্যস্ততা থাকে তাহলে আরো বেশি অবশ্যই, ভালো সেটা তো হয়। অবশ্যই। যেমন আমরা মডেল যারা, আমাদের আসলে কাপড়টা খুব ভালো লাগে, মানে আমাদের কাপড় পরতে ভালো লাগে, ডিফারেন্ট গেটআপে বা লুকে। right. আচ্ছা, এই থ্রুতে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে কিছুদিন আগ পর্যন্ত যদি আমরা দেখতাম যে কি বলা যায় ক্লোদিং শুট যেগুলো হচ্ছে বা ব্র্যান্ডেড যে শুটগুলো হচ্ছে, সেগুলো আমাদের কাছে মনে হতো না একই রকম, অথবা দেখলে আমাদের কাছে মনে হতো ও আচ্ছা বাংলাদেশে হয়েছে তাই। কিন্তু এখন কিন্তু আমরা দেখছি যে বেশ অ্যাডভান্স হচ্ছে ফটোশুটগুলো, এবং অনেক সময় কিন্তু অনেকের কাছ থেকে আমরা শুনি যে আমি তো ফার্স্টে বুঝিনি এটা কি আমাদের দেশে নাকি বাইরের দেশে। সো আপনার কাছে কি মনে হয় ইন্টারন্যাশনালি যে কম্পিটিশনের জায়গাটা আমাদের, সেখানে কি আমরা আসলে প্রপার কম্পিট করতে পারছি কিনা? আমি একদম আমি লাস্ট ইয়ার আমার একটা জার্নি থেকে শুরু করি। লাস্ট ইয়ার আমি একটা পেজেন্টে গিয়েছিলাম, আজরাপুর ইয়েতে, মিস্টার অ্যান্ড মিসেস সেলিব্রিটি ইন্টারন্যাশনাল, এটা মালয়েশিয়াতে হয়েছিল, কুয়ালালামপুরে। সো লাস্ট ইয়ার আমার যে এক্সপিরিয়েন্সটা, সো আমরা ইন্টারন্যাশনালি এখন অত কম্পিটিটিভ না, বাট এটা আমাদের অ্যাচিভ করা পসিবল। মানে ওদের যেই ইয়েটা থাকে, যে এনভায়রনমেন্টটা থাকে, মানে আসলে কি আপনার এনভায়রনমেন্ট, আপনার সারাউন্ডিংস আপনাকে হচ্ছে কি সেই মানে প্লেইং ফিল্ডটা দেয় যেখানে আপনি কাজ করবেন। সো স্টেপ বাই স্টেপ আসলে যেই আমরা এখন অনেক ভালো কাজ করছি, যেহেতু আমরা দুজন অনেক আগে থেকে কাজ করছি, এবং আমাদের সাথে অনেক মডেলদেরও কথা হয়, নতুন মডেলদেরও কথা হয়, ওরা বলে কি ভাইয়া অনেক ডিফিকাল্টিস, অনেক কিছু। সো আমি বলি কি না, এখন আরো মানে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি টোটালি চেঞ্জড। এখন প্রত্যেকটা আসলে অনেক ইজি হয়েছে বিকজ অফ সোশ্যাল মিডিয়া আছে। আমাদের সময়টা তো আসলে সোশ্যাল মিডিয়াটা শুধু তাই না, আমার কাছে মনে হয় যে এখন যে কোনো কিছু এত ইজিলি পাওয়া যায়। এখন হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ড ইনভলভ থাকে, মানে আপনি যখন একটা কাজ, আপনি যে কথাটা বললেন যে ইন্টারন্যাশনাল কোনো কাজ হচ্ছে কিনা, এখন যেটা হয় যে একটা শুটের পিছনে ডিজাইনারের একটা পরিশ্রম থাকে, ব্র্যান্ডের একটা আলাদা গোল থাকে, স্টাইলিস্টের একটা আলাদা ভিশন থাকে, যে উনি কি, ফটোগ্রাফার একটা আলাদা প্ল্যান থাকে যে উনি লাইটটা কীভাবে করছে, সেটটা কি, মডেলদের একটা আলাদা ইয়ে থাকে যে ও কীভাবে পারফর্ম করবে। সো আই গেস আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি সামনের দিকে, এবং ইন ফিউচার আমরা অনেক ভালো কিছু করব। এবং আমার মনে হয় যে আমরা যদি বিগত 2-3 বছরের দিক থেকে এখন তুলনা করি, তাহলে আমাদের একটু ফাস্ট চেঞ্জটাই এসেছে, খুব চেঞ্জ হচ্ছে, এই জন্য আমরা আশাবাদী থাকতে পারি। আফটার কোভিড অনেক চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের দেশে। এবং আরেকটা জিনিস, এটা একটা হচ্ছে কি আপনার এআই যে ব্যাপারটা, সফটওয়্যারটা কিন্তু এখানে আমাদেরকে হেল্প করছে, কারণ আপনি প্রযুক্তির যে বিষয়গুলো, হ্যাঁ এই জিনিসটা এখানে ইনভলভড। কারণ একটা শুটের পিছনে যেটা হয় কি, ধরেন আমরা যখন শুটটা শুরু করি প্রায় 25 থেকে 30 জন, কোনো ক্ষেত্রে কিন্তু 40-50 জন মানুষ ইনভলভ থাকে। তো এটা হিউজ সেট আপ। সো ওই সেট আপের মধ্যে আমরা যখন দেখি, সো আসলে টেকনোলজিক্যাল হেল্প এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা মানুষের ইনভলভমেন্ট, প্লাস মডেলদের যে আপনার ইয়েটা থাকে, যে কি বলে, যে ওদের যে এফোর্টটা থাকে, সো সেটা ওভারঅল একটা পিকচারকে কিন্তু আসলে চেঞ্জ করে দেয়। রাইট, এটা তো একটা টিম ওয়ার্ক, রাইট, যে টিমের সবাইকে ইনভলভ থাকার যে বিষয়টা, এনগেজ থাকার যে বিষয়টা, সেটা এখন আমাদের অনেক ভালো। এবং আমাদের দেশে এখন শুটের আপনার পরিমাণটাও বেড়ে গেছে। আমরা যদি কম্পেয়ার টু 2010, 11 আর 15 হিসাব করি, আফটার সোশ্যাল মিডিয়া মানে রেভলিউশন, সো এখন প্রচুর শুট হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে। সো ইটস আ পজিটিভ থিং আই গেস। অবশ্যই তাই, এবং সে কারণেই আমরা আরেকটু পজিটিভ থাকতে পারি যে খুব তাড়াতাড়ি আমরা একেবারে প্রপারলি ইন্টারন্যাশনালি কম্পিট করার জন্য আমরা এখনই করছি আমরা হোপফুলি আমরা সামনে আরো বেশি করব। আমরা এখন ইন্টারন্যাশনাল কাজ করছি। থ্যাংক ইউ আপনাকে। আপনার কাছে জানতে চাই, যেহেতু কিছুক্ষণ আগে ভাইয়া বলছিল যে এখন যারা নতুন মডেলিং করছেন তারা একটা কমপ্লেন করেন যে না এত কঠিন বা এত কিছু। তো যখন আপনি শুরু করেছিলেন, আমি আবারও বলছি, সেই সময়টাও কিন্তু বলা যায় যে আমাদের সেই শুরুর দিকের সময়টাই যখন অনেক বাধা বিপত্তি বা অনেক কিছু ওভারকাম করে কাজ করতে হতো, এবং তার উপর একজন মেয়ে হিসেবে। তো আপনার কাছে কি মনে হয় সেই সময়টা এবং এই সময়টা কতখানি ইজি হয়ে গেছে, এবং কোন কোন বিষয়গুলোতে আসলে চেঞ্জ এসেছে? অ্যাকচুয়ালি সেই সময়টাতে আমি যদি বলবো, ওই সময় আমাদেরকে প্রপার গ্রুমিং স্কুল ছিল না, বা সোশ্যাল মিডিয়ার যে সাপোর্টটা ছিল। এখন আমরা কি হচ্ছে, যে কোনো বিষয় যদি আমাদের নলেজ না থাকে, আমরা কিন্তু খুব চট করে একটু গুগল করে বা আরও যে সোশ্যাল সাইট আছে ওগুলোতে জেনে নিতে পারি। তা আমাদের সময় হতো কি, প্র্যাকটিক্যাল লাইফে আসলে
স্ট্রাগলটা একটু অন্যরকম ছিল। আমরা মানে লাইফ শিখে হচ্ছে গিয়ে এই জায়গাটাতে আসতে পেরেছি। এখন একটু এখনকার স্ট্রাগলটা কিন্তু ডিফারেন্ট। স্ট্রাগল বোথ টাইমিংই আসলে সেম, বাট এখনকার স্ট্রাগলটা একটু মিনিমাইজ হয়ে গেছে। আমি একটু অ্যাড করছি অপশনস আছে। যে আমরা যেটা 2010-11 আমরা নিউ মার্কেট থেকে ম্যাগাজিন কিনতাম দেখার জন্য কিভাবে মডেলরা পোজ দেয়। সো এখন হচ্ছে কি আপনি ফেসবুকে পাচ্ছেন, ইনস্টাগ্রামে পাচ্ছেন, পিন্টারেস্টে পাচ্ছেন। তখন আমরা আরেকটা জিনিস খুব মানে আমার ক্ষেত্রেও মাঝে মাঝে হয়, হুট করে দেখা যায় ঘুমোতে যাওয়ার সময় আমার কাছে মনে হলো আচ্ছা এই জিনিসটা কি, সাথে সাথে কিন্তু সেই ঘুমের মধ্যেই দেখে আমি দেখে ফেলতে পারি, রাইট? আগে এই জিনিসটা আমরা আগে নিউ মার্কেট গিয়ে আমরা হচ্ছে কি ম্যাগাজিন কিনতাম, বাসায় যেতাম, গিয়ে দেখতাম। সো থাকে না, এখন কিন্তু একদম ইজি টু তবে সেটা হয় এক্সাইটমেন্ট ছিল। এক্স্যাক্টলি, আমি ওটাই অ্যাড অন করতে চাচ্ছিলাম যে ওই এক্সাইটমেন্টটাকে এখনকার জেনারেশনরা ফিল করে সহজে কোনো না আই গেস করে কারণ আসলে কি আই গেস করে কারণ প্রত্যেকটা জেনারেশনে একটা আলাদা আলাদা আপনার মাইন্ড অফ থাকে, স্টেট অফ মাইন্ড থাকে। সো ওরা আই গেস ওদের মতো করেই করে। কিন্তু এখন যারা কাজ করছে তাদেরকে যদি আপনি বলেন যে তোমাকে মডেলিং অথবা স্টাইল অথবা ইন্টারন্যাশনাল কিছু জানতে হলে তোমাকে পরের দিন গিয়ে একটা জায়গা থেকে কিছু কালেক্ট করে নিয়ে আসতে হবে, ওদের কাছে খুব উইয়ার্ড মনে হবে। কেন এরকম? কেন আমরা তো ঘরে বসেই আসলে পুরো জগৎ পেয়ে যাচ্ছি। সবার ক্ষেত্রে এটা। এখন আমরাও তো যাব না, এখন আমরাও কিন্তু গুগলই করব, রাইট? সো আচ্ছা, সেই সাথে আরেকটা বিষয় জানতে চাই যে একটা সময় পর্যন্ত আমরা খুব বাইরের দেশের পোশাকের প্রতি ডিপেন্ডেন্ট ছিলাম এবং আমাদের কমপ্লেইন ছিল, যারা আমরা কনজিউমার বা যারা আমরা ভোক্তা বা যারা ক্রেতা, তাদের একটা কমপ্লেইন ছিল, কমপ্লেইন না অ্যাকচুয়ালি এক্সকিউজও বলা যায়। সেটা হচ্ছে যে আমাদের দেশে তো আসলে তেমন পরার মতন ড্রেস আমরা দেখছি না বা অমন পাচ্ছি না, বা খুব কম মানুষই আছে যারা দেশীয় ফ্যাব্রিকের প্রতি, ড্রেসের প্রতি ডিপেন্ডেন্ট ছিল। সো আপনার কাছে এখন কি মনে হয়, যেহেতু এখন করোনার পরপরই বলা যায় একটা রেভলিউশন এসেছে আমাদের সব ইন্ডাস্ট্রিতে, সো আমাদের দেশে কি এখন একদম আমরা পরিপূর্ণভাবে আমরা ডিজাইনার ড্রেসের প্রতি আমরা আমাদের দেশের প্রতি ডিপেন্ড করতে পারি কিনা? আচ্ছা, সেক্ষেত্রে আমি বলবো আজকে আমি যে আউটফিটটি পরে আছি এটা আমার ভীষণ পছন্দের একজন বাংলাদেশের ডিজাইনার, রিয়ন ডিজাইনার শাহরুখ আমিন টিঙ্কুর করা, এবং আমি সব সময় কিন্তু টিঙ্কু ভাইয়ের কাপড়ই পরি এবং আমি প্রচণ্ড হচ্ছে দেশি আমাদের যে কাপড় ওটার ভীষণ ভক্ত, এবং আমি ট্রাই করি সবসময় ট্র্যাডিশনাল ওয়্যার পরতে। আমি হতে পারে আমাদের কমফোর্ট জোনের জন্য হয়তো আমাদের ওয়েস্টার্ন পরা হয়, বাট আমি সবসময় প্রেফার করি শাড়ি পরা। সো সেক্ষেত্রে আমি বলবো আমাদের দেশে কিন্তু ভীষণ সুন্দর অনেক ক্রিয়েটিভ কাজ হচ্ছে এখন, এবং আমরা ইন্টারন্যাশনালিও আসলে শোকেস করার মতন অবস্থায় যাচ্ছি আলহামদুলিল্লাহ। সো আমি অনেক পজিটিভ আসলে। আচ্ছা, আমরা বলছিলাম মডেলিং এর পাশাপাশি আপনি একজন এন্টারপ্রেনার, একজন উদ্যোক্তাও। সো কি করছেন? আর আমার হচ্ছে নিজস্ব একটা ক্লোদিং ব্র্যান্ড আছে, রুল মেকার নাম। সেটা কি আপনি যখন এরকম ব্র্যান্ডের ক্লোথ গুলো পরতেন তখন মনে হলো যে না আমারও একটা থাকতে হবে, আমার মতনই থাকতে হবে? কাইন্ড অমন না, মানে আমি যখন জব করতাম অ্যাডভার্টাইজিং এ, সো তখন আসলে জব করতে গিয়ে আমার রিয়েলাইজ হলো আসলে আমি কি করছি, কেন করছি, এবং 10 বছর পর 15 বছর আমি নিজেকে কোথায় দেখতে চাই। সো পড়াশোনা করতে গিয়ে একটু পড়াশোনা করলাম, যেটা একটু গুগল করলাম, একটু পড়াশোনা করলাম। আমার মনে হলো যে এমন কিছু করা উচিত যেটা আমার ভালো লাগে। অ্যান্ড দেন আই ফিগার আউট যে ওকে আমার কাপড় পরতে ভালো লাগে, আমি একটু লম্বা, যেটা আমি একটু স্কিনি এবং লম্বা। সো যেটা হলো যে কাপড় পরতে গিয়ে দেখলাম যে আমি পরি লার্জ, কিন্তু মানে লার্জ সাইজের শার্ট, কিন্তু হয় কি যে আমার বডিটা মিডিয়ামের পরা উচিত, কিন্তু হাতার লেন্থ একটু ছোট হয়ে যায়। সো মানে একটু কাস্টমাইজ করে নিলে হয়তো। সো দেন হচ্ছে 2017 আমি রুল মেকার শুরু করলাম, কাস্টম মেড রুল। আমার অ্যাকচুয়ালি ব্র্যান্ডটাও রুল মেকার কাস্টম। সো ওইভাবেই আসলে আইডিয়াটা জেনারেট করা, ওইভাবেই কাজটা শুরু করা। পাশাপাশি আমি জবও করছি। আচ্ছা, আমি ফ্যাশন ব্র্যান্ড আছি, এক্সটিসিতে জব করছি, ওনাদের হচ্ছে আমি ডিজিটাল পোর্শনটা দেখি। সো থাকে না যে ফ্যাশনের মধ্যে আছি, কাপড়ের মধ্যে আছি, এখানেই কাজ করা হচ্ছে, এবং এই জন্য কখনো বোর ফিল করছে না। সো এভরিডে নিউ এক্সাইটমেন্ট কাজ করছে। আচ্ছা, সো যেটা বলছিলেন যে কাস্টম মেড ক্লোদিংটা আপনি করেন এবং সেটা আসলে নিজস্ব একটা কি বলা যায় ক্রাইসিস থেকে আপনি ফিল করেছেন এটা করা উচিত। সো সেক্ষেত্রে কেউ যদি অ্যাকচুয়ালি আপনার ব্র্যান্ড থেকে কাপড় নিতে চায় তাহলে তাকে দিয়ে তার ফিটটা বা তার মাপটা আগে দিয়ে এসে তারপর করতে হবে। আমাদের সেই একদম ইজি প্রসেস, আপনি www.rulemaker.com এ যাবেন, সেখান থেকে আপনি আপনার ডিজাইনটা সিলেক্ট করবেন, আপনার বডি মেজারমেন্ট আপনি দিতে পারবেন, দিয়ে সেখান থেকে আপনি অর্ডার করতে পারবেন। এবং যদি মেজারমেন্ট বা ফিটিংসেও কোনো ইস্যুস হয় আপনি আমাদের কাছ থেকে ফ্রি অল্টারেশন বা ফ্রি রিটার্ন করে নিতে পারবেন। সো ইটস আমরা এখন গ্লোবালি যাচ্ছি। সো গ্লোবালি ট্রেন্ডিংটা হচ্ছে, আমরাও ট্রাই করছি যে আমরাও যাতে গ্লোবাল মার্কেটে কম্পিট করতে পারি অ্যাজ এ বাংলাদেশ এন্টারপ্রেনার, আমাদের উচিত সেখানে যাওয়া আর কি। এবং যেহেতু এখন আসলে লাইফ অনেক প্যাকড হয়ে গেছে সবারই, খুব ইজিলি যেন অ্যাকচুয়ালি এই জিনিসগুলো মানে এখন আসলে কি আমি যদি ধরেন 5-6 বছর, আমার দেশের বাড়ি রাঙামাটি,
আমার জন্মস্থান, আমি এখান থেকে ঢাকায় আসি। সো যেটা হয় কি যে আমি যখন 2007-8 রাঙামাটিতে মোবাইল ফোন ছিল না, সো আমার বাবা মা কিন্তু তখন হচ্ছে ল্যান্ড ফোনে আমাদের সাথে যোগাযোগ করতো। সো এখন আমি যখন 2024-এ দেখি, সো এখন ওনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে কল করছে, ভিডিও কল করছে, রাইট? সো আমরা কিন্তু চেঞ্জ করছি, আমাদের পুরো সারাউন্ডিংস চেঞ্জ হচ্ছে। সো গ্লোবালি আমরা এখন বাংলাদেশ থেকে ইউরোপ আমেরিকায় কথা বললে কোনো কিন্তু খুব ইজি ব্যাপার। সো আমরা এখন ইন্টারন্যাশনালি আমরা কম্পিট করার আমাদের টাইম এসেছে আমার মনে হয়। এবং আমাদেরকে অ্যাকচুয়ালি সেই সাথেই তাল মিলিয়ে চলা অবশ্যই, না হলে আমরা অনেক, মানে আমি লাস্ট ইয়ার আমার এটাই রিয়েলাইজ হলো যে আমাদের প্রায় 30টার মতো কম্পিটিটিভ কান্ট্রি ছিল মালয়েশিয়াতে। সো আমি যখন ওনাদের আমার জন্য ইন্টারন্যাশনাল লেভেলে মানে ইয়েতে পারফরমেন্স করার কখনো সুযোগ হয়নি, ওইটা আমার ফার্স্ট টাইম ছিল। সো আমার তখন গিয়ে মনে হলো যে আসলে আমাদের অনেক কিছু জানা দরকার এখনো, শেখার অনেক কিছু আছে, অনেক কিছু জানা দরকার, শেখার দরকার, এবং সেটা প্র্যাকটিস করা দরকার। কারণ হচ্ছে আপনি যদি প্র্যাকটিস করতে না পারেন, আপনি অ্যাকচুয়াল পারফরমেন্সের জায়গায় গিয়ে কিন্তু আসলে আপনি আপনার জন্য পারফরমেন্স, এবং প্রতিনিয়তই যেহেতু চেঞ্জ আসছে সবকিছুতে, সেখানে আসলে নিজেকে এঙ্গেজ রাখাটা বা কানেক্টেড রাখাটা খুব জরুরি। খুব জরুরি। আচ্ছা আপু, আপনার কাছে জানতে চাই, মডেলিং করছেন এখনো পর্যন্ত, মডেলিংটা আসলে আবারও বলছি, যখন আপনারা শুরু করেছেন সেই সময়টাতে তো প্রশ্নই ওঠে না যেটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে, এটাকে প্রফেশন হিসেবে নেওয়া যায়। তো এখনও যেহেতু আপনি মডেলিং এর সাথেই আছেন, আপনার কাছে জানতে চাই এখন কি আসলে সময় এসেছে মডেলিংটাকে প্রফেশন হিসেবে বা ক্যারিয়ার হিসেবে টোটালি ওটার উপর ডিপেন্ড করা? আমি 100% বলবো না, ডেফিনেটলি এখন যেই সময়টার মধ্যে আছে, এখন সবাই কিন্তু মাল্টিটাস্কিং করছে, মানে মডেলিংটা হতে পারে বা অভিনয় করছে, এটার পাশাপাশি যেমন রনির কথা যদি বলবো, ও এন্টারপ্রেনারশিপ উদ্যোক্তা হিসেবে একজন কাজ করছে। সো আমার কাছে মনে হয় যে অবশ্যই আগের থেকে এখন এই সময়টাতে যে কোনো একজন কিন্তু মডেলিংটাকে পেশা হিসেবে নিতে পারে, বাট আমি সাজেস্ট করবো পাশাপাশি যেন আরো অনেক কিছুতে ইনভলভ থাকে। আপনি আপনার ইয়ারলি আসলে কতদিন আপনি কাজ করেন, আপনি যদি হিসাব করেন, এই ফটোশুট, আমরা যারা ফ্যাশনে কাজ করি কতদিন ফটোশুট থাকি ইয়ারলি? ম্যাক্সিমাম 40 days or 50 days। হ্যাঁ, আমি 2 মান্থ ধরলাম, হ্যাঁ 2 মান্থ ধরলাম যে আপনার উইন্টার থাকতেছে, আপনার ঈদ থাকতেছে, আর সিজনাল কিছু আপনার ইয়ে আছে। সো তার মানে আপনি বছর 8 মাস খালি আপনার কাজ করার কিছু নেই। সো আই গেস আপনি যদি কিছুতে ইনভলভ থাকেন, তাহলে মডেলিংটাকে আপনি প্যাশন হিসেবে নিতে পারবেন, প্যাশনটাই একটা সময় প্রফেশন হয়ে যাবে। সো আপনি যদি প্রথম থেকে প্রফেশন মাইন্ডে আসেন, তাহলে আপনার প্রতি এটা ফিনান্সিয়াল ডিপেন্ডেন্সি চলে আসবে। সো আপনার যখন আপস অ্যান্ড ডাউন, লাইফে আপস অ্যান্ড ডাউন দুইটাই থাকবে। সো আপনার ডাউনে গিয়ে আপনি আসলে সেটা নিতে পারবেন না। সো আই গেস মডেলিংয়ের পাশাপাশি বা কেউ যদি অ্যাক্টিংও করে, কেউ অনেক আছে টিভিতে টিভিসিতে কাজ করে, যাই করুক, আই গেস কিছু না কিছু করা উচিত, যাতে মডেলিংয়ের পাশাপাশি যেন কোনোভাবে মানে মনে হয় না যে আচ্ছা ঠিক আছে দীর্ঘ সময় একটা পেশাতে কাজ করে, এবং যেহেতু আপনি যেটা বললেন যে একটা সিজন ওয়াইজ আসলে কাজটা থাকে, আবার যখন কাজ না থাকে তখন একদম বসে থাকার যে ফ্রাস্ট্রেশন, সেই সময় আপনি ফ্রাস্ট্রেশন, আপনি মেন্টালি ডাউন হয়ে যাবেন যখন দেখবেন আপনার ফ্রেন্ডরা কাজ করছে বা আপনি এমন কাউকে চিনেন। সো আমার মনে হয় মেন্টালি ডাউন হওয়ার চেয়ে বেটার হচ্ছে আপনি যদি কোনো, আপনি ধরেন লেটস আপনি মডেলিং করেন, আপনি ক্যামেরার পিছনেও কাজ করতে পারেন, আমরা ক্যামেরার পিছনেও কাজ করি, বা আপনি এমন কিছু কাজ করেন যেটা আপনার কাজটার সঙ্গে কানেক্টেড, হ্যাঁ সামহাও আপনাকে হচ্ছে কি সেটাতে ইন্সপায়ার করছে। সো সেই ক্ষেত্রে আপনার মানে দুই জায়গা থেকে আপনি রেজাল্ট পাচ্ছেন, ক্যামেরার পিছনে কাজ করে ক্যামেরার সামনে কীভাবে পারফর্ম করতে হয় সেটা জেনে যাচ্ছেন, প্লাস আপনার ফিনান্সিয়াল এবং মেন্টাল স্টেবিলিটি আপনি পাচ্ছেন। রাইট, খুব চমৎকার বলেছেন। তো আমরা জানি যে মডেলিং এর সাথে, কাজের সাথে, চাকরির সাথে, আপনার উদ্যোক্তার বা উদ্যোগের সাথে আপনি অভিনয়ও করেছেন। সো অভিনয়টা সম্পর্কে একটু জানতে চাই। আমি ভুবন মাঝি একটা মুভি ছিল, সেখানে ছোট্ট একটা ক্যারেক্টারে ছিলাম আমি, ওইটাতে আমার আসলে অ্যাক্টিংটা করা ওই পারপাস, আমাকে ডিরেক্টর অনেক কনভিন্স করে আমাকে মানে আমরা যারা ফ্যাশন মডেল, আমরা একটু হয় কি যে আমরা যখন ফ্যাশনে কাজ করতে যাই, আমাদের সঙ্গে অলওয়েজ মানুষ থাকে, যে আমাদের ড্রেস ঠিক করে দিচ্ছে, চুল ঠিক করে দিচ্ছে, মোটামুটি সবকিছু রেডি থাকে, একদম রেডি থাকে, এবং আমাদেরকে ধরেন আসলে কি দিন শেষে আমাদের কাজটা হচ্ছে কথা না বলে জাস্ট এক্সপ্রেস দিয়ে, মানে এক্সপ্রেশন দিয়ে আমাদের কাপড়টাকে আপনার হচ্ছে কি ক্যামেরার সামনে। সো আমাদের মানে ইয়েটাই, প্ল্যাটফর্মটাই আলাদা। সো আমি একটা মুভিতে কাজ করছি, ভালো লেগেছে, পরমব্রত ছিল ইন্ডিয়া থেকে। সো আই গেস আমার জন্য একটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল। এরপরে আর কেন কাজ করা? এরপরে আসলে আমার জন্য টিভিসি থেকে আমার অফার আসে বা এসে, বাট হয় না যে মানে কখনো ওইভাবে কোনো কিছু শুনে মনে হয় না যে না আচ্ছা ঠিক আছে একবার ট্রাই করে। কারণ আমি যখন আপনার কাছে মনে হচ্ছে আপাতত মডেলিং ছাড়া অন্য কোনো, তেমন কিছু না, মানে আমি কাজটাকে এইভাবে দেখি, যদি আমি কোনো একটা কাজে ইনভলভ হতে চাই, সেটা একদিনের জন্য হোক আর 5 দিনের জন্য হোক, আমি অবশ্যই চাইবো যে টাকা তো আসবেই, আপনি আপনার, বাট আমি আমার এটাতে কী রেজাল্ট আসছে, আমি আমার 100% এনার্জি নিয়ে আমি যাব। সো অবশ্যই আমি একটা ভালো কিছু চাইবো। ধরেন আমি একটু অন্যভাবে বলে জিনিসটা, ধরেন লেটসে আমরা ফ্যাশন মডেলটা একটা কাজ করার জন্য একটা পেমেন্ট নিলাম, পেমেন্ট হয়তো আপনি 7 দিন 15 দিন 1 মাসে খরচ করে ফেললেন, বাট এই যে ছবিটা,
এটা কিন্তু আপনি 1 মাস 1 বছর 2 বছর আপনি দেখতে পাচ্ছেন। সো পারফরমেন্স যদি খারাপ হয় তাহলে কিন্তু একটা সময় কিন্তু এটা অনেক দিন থেকে যায়, থেকে যায়। লম্বা সো সময় থেকে যায়। আমি এটাতে একটু ফোকাস করতে চাই যে আমার পারফরমেন্সটা যাতে ভালো হয় এবং আমি যাতে একটা লং টাইম পরে গিয়েও যাতে ছবিটা বা ভিডিওটা দেখে আমার মনে হয় স্টিল আমাকে সেম এনার্জি যাতে আমাকে দেয়। আর একটু কনফিডেন্ট হয়ে তারপর আপনি কাজগুলো করতে চাইছেন। না, আমি এখনো কনফিডেন্ট সেটা না, বাট ভালো স্ক্রিপ্ট, ভালো স্টোরি হ্যাঁ থাকলে কেন করব না আমরা। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই আপু, আপনি 2010 থেকে কাজ করছেন এবং আপনার সময় আসলে যারা ক্যারিয়ার স্টার্ট করেছিল মডেলিং এ, আমরা যদি দেখি সেই সময় থেকে ম্যাক্সিমাম সবাই কিন্তু আসলে শিফট হয়ে গেছে। কেউ হয়তো বা পার্সোনাল লাইফে সেটেল হয়ে গেছে, কেউ হয়তো বা অন্য প্রফেশনে চলে গেছে, কেউ অভিনয় করছে বা কেউ নাটক অন্য কোনো কিছু করছে। মানে মডেলিং অ্যাকচুয়ালি কনসিস্টেন্সি তাদের নেই বা তাদেরকে আমরা কনস্ট্যান্ট পাচ্ছি না। সেই জায়গা থেকে আপনাকে কেন আমরা দেখছি না যে আপনি প্রফেশন সুইচ করছেন, বা মানে আসলে কি ভাবছেন এই মুহূর্তে, মডেলিংটা নিয়েই কেন পড়ে আছেন? না, সেক্ষেত্রে বলবো যে আমি 2010 থেকে যেহেতু শুরু করেছি, ওই সময়টা আমার মাথায় সবসময় কাজ করতো আমার নামের পাশে কিন্তু একটা আইডেন্টিটি আগে এস্টাবলিশ করি। সো আমার সবসময় খুব আইকনিক একটা মডেল যে ব্যাপারটা, ওই জিনিসটা আমি ভিতরে খুব লালন করতাম। সো আমার কাছে মনে হতো যে খুব জগা খিচুড়ি না পাকিয়ে এক জায়গায় একটু সর্টেড হই, তারপরে ইনশাল্লাহ আমরা কাজ করবো। আর আমি কিন্তু মডেলিংয়ের পাশাপাশি টিভি কমার্শিয়ালও অনেক করেছি এবং আরেকটু অভিনয়টা এখনো শুরু করা হয়নি, আমি অপেক্ষা করছি। আমার পছন্দের কিছু চরিত্র ডেফিনেটলি আছে। সো ব্যাটে বলে মিললে ইনশাল্লাহ আমি আসলে হয়তোবা অভিনয় বলতে একেবারে বলতে পারি বিগ স্ক্রিনে হয়তো আমাকে দেখা যাবে ইনশাল্লাহ। মানে একেবারেই একটা ব্লাস্ট দিয়ে স্টার্ট করা হবে, দেখা যায়। আচ্ছা, আপনাদের দুজনের কাছে জানতে চাই, আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, বাট একটা কথা না জানলেই নয়, সেটা হচ্ছে ফিট থাকার রহস্য বলবেন একটু আমাদের দর্শকদের জন্য। সেক্ষেত্রে আমাদের মনে হয় দুজনের একটা কমন ব্যাপার আছে যে আমরা অনেক জেনেটিক্যালি মানে ব্লেসড। আমাদের ফ্যামিলিতে, হ্যাঁ ফ্যামিলিতে হচ্ছে, আমি রনিরও বলবো বা আমাদেরও বলবো যে আমাদের ফ্যামিলি থেকে আমরা সবাই হচ্ছে টল অ্যান্ড স্কিনি, এবং কিছু ব্যাপার তো আছেই যেমন হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য রুটিন, ফুড হ্যাবিট অ্যান্ড লাইফস্টাইল, এগুলো আমরা একটু মানে শুরু থেকে মানে ছোটবেলা থেকে হয় না যে আমরা অনেক স্কিনি, বাট আই গেস আমার মনে হয় ফুডটা অনেক ইম্পর্টেন্ট। আপনি অয়েলটাকে যতটুকু পারেন অ্যাভয়েড করেন, ঠিক আছে, যতটুকু থাকে না, আমরাও কিন্তু রেগুলার জিমে যেতে পারি না, কাজ থাকলে হয় না, বাট ফুডটাকে যতটুকু আপনি বুঝে শুনে খাবেন, নিজের কন্ট্রোল করা যায়, নিজের স্কিনটা বুঝে, নিজের বডি মেটাবলিজম বুঝে, আই গেস এটা মানে একটু এক্সপেরিয়েন্স এটা। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং লাইফ এন্ড বিউটির পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল দুজনের জন্য। থ্যাংক ইউ। দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবাই সাবধানে থাকবেন, পরিবারের সবাইকে সাবধানে রাখবেন এবং অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ।